ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। গত 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড সংক্রমণ, করোনায় আক্রান্ত আরো 371, মোট মৃত 245, সুস্থ হয়েছেন 2157 জন। সংক্রমণের রেকর্ড দেশেও। গত 24 ঘন্টায় দেশে 8380 জনের শরীরে মিলেছে নোভেল করোনা ভাইরাস। মৃতের সংখ্যা ছাড়ালো 5000, একদিনে মৃত 193। চতুর্থ দফার লকডাউনের পর এবার আনলক 1। কেন্দ্রীয় সরকার জানিয়েছে ধাপে ধাপে তোলা হবে লকডাউন। কিন্তু চতুর্থ দফার লকডাউনের শেষ দিনে ভেঙে গেল দেশ ও রাজ্যে একদিনে করোনা সংক্রমণের আগের সমস্ত রেকর্ড। রবিবার রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে রেকর্ড 371 জন করোনা আক্রান্ত হয়েছেন। আর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে 8380 জনের শরীরে নোভেল করোনা ভাইরাসের হদিশ মিলেছে, যা এখনো পর্যন্ত সর্বাধিক। একটা ফ্লাইট যেমন টেক অফ করে, এয়ারপোর্টে ছবি দেওয়া থাকে না, যেখান থেকে ডিপারচার লাউঞ্জে এরোপ্লেনটা এরকম থাকে আর অ্যারাইভাল লাউঞ্জে এরোপ্লেনের ছবিটা এরকম করা থাকে, তো আমরা এখন ডিপারচার লাউঞ্জে আছি। চারটি যে মেজর রাজ্য যাদের আমরা একটা বাঁধনের মধ্যে আনতে পারিনি, তার মধ্যে ছিলেন মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের মতো একটা জনবহুল রাজ্য, সে মোটামুটি একটা জায়গাতে সে পৌঁছেছিল, কিন্তু আমাদেরও ভারসাম্যটা মানে একটু খাপছাড়া হয়ে গেল। রবিবার রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 8 জনের। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5501। করোনায় মোট মৃত্যু হয়েছে 245 জনের। কোমরবিডিটিতে মৃত্যু হয়েছে 72 জনের। রাজ্যে করোনা মুক্ত আরো 187 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 2157 জন। এই প্রেক্ষাপটে রাজ্যে সংক্রমণের শিকড় কতটা গভীরে, জনসংখ্যার নিরিখে সংক্রমণের হার কত, তা জানতে রাজ্যগুলিকে আইজিজি এলাইজা পদ্ধতিতে সেরো সার্ভে করার পরামর্শ দিয়েছে আইসিএমআর। স্বাস্থ্য দপ্তর সূত্রে অবশ্য দাবি 14 মে থেকেই বাংলায় এই সেরো সার্ভে চলছে। ধাপে ধাপে লকডাউন আনলক করার ক্ষেত্রে তা কার্যকরী ভূমিকা নেবে বলে আশাবাদী আইসিএমআর। অন্যদিকে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 193 জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা 5000 ছাড়িয়ে গিয়েছে। এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,82,143। করোনা আক্রান্তের নিরিখে গোটা বিশ্বের মধ্যে 9 নম্বরে রয়েছে ভারত। মৃতের সংখ্যা নিরিখে চীনকেও ছাপিয়ে গিয়েছি আমরা। তবে জুন জুলাইয়ে সংক্রমণের হার শিখরে পৌঁছতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেন এইমসের ডিরেক্টর। मॉडलिंग डेटा के हिसाब से ये है कि जैसे जैसे केसेस बढ़ रहे हैं, उसके हिसाब से ये लाइकली है कि जो हमारी पीक है वो जून जुलाई में आ सकती है। দেশে ক্রমাগত বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সবথেকে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আর সংক্রমিতের সংখ্যা নিরিখে তামিলনাড়ুর পরই রয়েছে দিল্লি। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়, আনলক 1-এ 8 জুন থেকে কন্টেইনমেন্ট জোনের বাইরে খুলবে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল। মহারাষ্ট্র সরকারের তরফে অবশ্য জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে আপাতত সে রাজ্যের কোথাও হোটেল, রেস্তোরাঁ, শপিং মল খুলবে না। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনায় মৃত্যুর হার কম, মন কি বাত অনুষ্ঠানে দাবি প্রধানমন্ত্রীর। এদিকে আজই দেশের রেকর্ড করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত 8380 জন, যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা উত্তর দিয়েছে বিজেপিও। हमारे देश में कोरोना उतनी तेजी से नहीं फैल पाया जितना दुनिया के अन्य देशों में फैला। দেশে হুহু করে বাড়ছে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা, প্রতিদিন তৈরি হচ্ছে রেকর্ড। এই পরিস্থিতিতে রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। সেখানে তার দাবি, অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা পরিস্থিতি ভালো। देश में सबके सामूहिक प्रयासों से कोरोना के खिलाफ लड़ाई बहुत मजबूती से लड़ी जा रही है। हमारे देश में कोरोना उतनी तेजी से नहीं फैल पाया जितना दुनिया के अन्य देशों में फैला। कोरोना से होने वाले मृत्यु दर भी हमारे देश में काफी कम है। जो नुकसान हुआ है उसका दुख हम सबको है, लेकिन जो कुछ भी हम बचा पाए हैं वो निश्चित तौर पर देश की सामूहिक संकल्प शक्ति का ही परिणाम है। इस महामारी के समय हम भारतवासियों ने ये दिखा दिया है कि सेवा और त्याग का हमारा विचार केवल हमारा आदर्श नहीं है, बल्कि भारत की जीवन पद्धति है।
আর এদিনই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় দেশে 8,380 জনের শরীরে বাসা বেঁধেছে নোভেল করোনা ভাইরাস, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। গত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 193 জনের। আক্রান্তের নিরিখে চলতি সপ্তাহে বিশ্বের প্রথম 10-এ ঢুকে পড়েছে ভারত। মৃতের সংখ্যার দিক দিয়ে চীনকেও ছাপিয়ে গিয়েছি আমরা। আর এই পরিসংখ্যানকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এটা উনি কি বলছেন, কখন কি বলছেন, অমিত শাহজি কখন কি বলছেন, এর মধ্যে আমি ঢুকতে চাই না। আমাদের প্রধান কাজ হচ্ছে আমাদের রাজ্যকে বাঁচানো, যেটা মুখ্যমন্ত্রী তার জীবন বাজি রেখে করছেন। দ্বিতীয়টা হচ্ছে করোনা মুক্ত করার জন্য যে লড়াই, একদিকে আমপুনের ধ্বংসলীলা আর অন্যদিকে করোনার মতন মারণ রোগের মোকাবিলা করা। 100 বছরেও কোনো সরকার বা কোনো প্রশাসন এই ধরনের মোকাবিলার সম্মুখীন হয়নি। পাল্টা রাজ্যের বিরুদ্ধে আক্রান্ত মৃতের তথ্য গোপনের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানে রোগ গোপন করবার অজস্র অভিযোগ আছে। আজকে পশ্চিমবাংলা লুকিয়ে চুরিয়ে এখন পর্যন্ত তো চালানোর চেষ্টা করছে। করোনার শুরুতে, আমফানের শুরুতে আমরা সরকারের কাছে প্রস্তাব রেখেছিলাম, আমরা রাজনীতি ভুলে মানুষের জন্য সেবা করব, আসুন সবাই মিলে করি। আর সেই কারণেই 10টি প্রপোজাল আমি সরকারের সামনে রেখেছি। গত 2 মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে লকডাউন চলায় ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। সরকারি তথ্য বলছে 2019-20 অর্থবর্ষে ভারতে আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে 4.2%, যা গত 11 বছরের সর্বনিম্ন। এই পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড সহ সবকিছু ধাপে ধাপে স্বাভাবিক করতে শনিবারই আনলক 1-এর ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের বিধি কার্যকর থাকবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে দেশবাসীকে এদিন আরও সতর্ক হবার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। श्रमिक स्पेशल ट्रेनें चल रही हैं, अन्य स्पेशल ट्रेनें भी शुरू हो गई हैं। तमाम सावधानियों के साथ हवाई जहाज उड़ने लगे हैं। धीरे धीरे उद्योग भी चलना शुरू हुआ है, यानी अर्थव्यवस्था का एक बड़ा हिस्सा अब चल पड़ा है, खुल गया है। ऐसे में हमें और ज्यादा सतर्क रहने की आवश्यकता है। 2 गज की दूरी का नियम हो, उसमें जरा भी ढिलाई नहीं बरतनी चाहिए। Where was the agenda of taking care of the concerns of those who are poor? लेकिन ये तो गरीब में भूले हुए हैं। ये अपनी सोशल डिस्टेंसिंग रख रहे हैं गरीबों के साथ। Because according to the global hunger index, India ranks 102 out of 117 countries. And had this government been concerned about the poor, इनको मालूम नहीं कि रास्ता क्या अपनाएं, कहां चले। ये तो एक ऐसा है कि बुलेट ट्रेन ऑफ ट्रैक हो गई। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক করতে সোমবার থেকে চালু হচ্ছে আনলক 1। তবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে এখনো নিষেধাজ্ঞা জারি রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে তাতে করোনা থেকে দেশের আর্থিক অবস্থা কোনো কিছুতেই থেমে নেই রাজনৈতিক দরজা। সমিত সেনগুপ্ত ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্যে ও দেশে রেকর্ড করোনা সংক্রমণের পরের দিনই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হচ্ছে আনলক 1। আর এতেই সংক্রমণ আরো বেড়ে যাবার আশঙ্কা চিকিৎসকদের। সতর্ক না হলে রক্ষা নেই বলছেন বিশেষজ্ঞরা। রবিবার 4র্থ দফা লকডাউনের শেষের দিনই দেশে ও রাজ্যে রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণ। এই অবস্থায় সোমবার থেকে ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হচ্ছে আনলক 1। কিন্তু এভাবে ধীরে ধীরে সবকিছু খুলতে শুরু করলে করোনা সংক্রমণ আরো ছড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আজকে বাজারে বেরিয়ে যা দৃশ্যটা দেখলাম, এই যেন মনে হচ্ছে বন্দি করে রাখা হয়েছিল মানুষকে, সে স্বাধীনতা পেয়ে গেছে, আর কোনো কিছু বেড়া নিষেধ কিচ্ছু নেই। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে 8ই জুন থেকে খুলে যাচ্ছে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল ও অন্যান্য পরিষেবা। কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে আন্তঃরাজ্য বাস এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধ থাকছে না। তবে প্রয়োজন অনুযায়ী বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে রাজ্যগুলি। আনলক 1-এ নাইট কারফিউর সময় কমিয়ে রাত 9টা থেকে ভোর 5টা করা হয়েছে। তবে কন্টেনমেন্ট এলাকায় জারি থাকবে লকডাউন, সেখানে জরুরি কাজকর্ম ছাড়া কিছুই করা যাবে না। অন্যদিকে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে 15ই জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে রাজ্য সরকার।
তবে শনিবার রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে 1 জুন থেকে খুলবে ধর্মীয় স্থান, কাজ শুরু হবে চা বাগান, চটকলে। পাশাপাশি বলা হয়েছে রিয়েলিটি শো ছাড়া সোমবার থেকে রাজ্যে শর্ত সাপেক্ষে চালু হবে সিনেমা সিরিয়ালের শুটিং ইউনিটে থাকতে পারবেন সর্বাধিক 35 জন। কিন্তু করোনা নিয়ে সাধারণ মানুষ কি আদৌ সচেতন হয়েছেন? রাস্তাঘাট, দোকান বাজারে কি সচেতনতার ছবি ধরা পড়ছে? আজকে বাজারে বেরিয়ে যা দৃশ্যটা দেখলাম, এই যেন মনে হচ্ছে বন্দি করে রাখা হয়েছিল মানুষকে, সে স্বাধীনতা পেয়ে গেছে, আর কোনো কিছু বেড়া নিষেধ কিচ্ছু নেই, কোনো প্রতিবন্ধকতা নেই, কোনো ভবিষ্যৎ নেই, সব একেবারে মানে জল করছে, একেবারে আনন্দে লাফাচ্ছে, ছুটছে। সাংঘাতিক ক্ষতি হচ্ছে, বেঘরে প্রাণ যাবে, শুধু আপনার নয়, আপনার পরিবারের সবাইয়ের। দয়া করে এগুলো করবেন না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী 25শে মার্চ প্রথম দফা লকডাউন শুরুর দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 618, মৃতের সংখ্যা ছিল 13। 15 এপ্রিল দ্বিতীয় দফা লকডাউনের শুরুর দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 12,000 ছাড়িয়ে যায়, মৃতের সংখ্যা বেড়ে হয় 414। 4 মে তৃতীয় দফা লকডাউনের শুরুতে দেশে আক্রান্তের সংখ্যা ছিল 43,000, মৃত্যু হয়েছিল 1,400 জনের। চতুর্থ দফা লকডাউনের শেষ দিন দেশে মোট করোনা আক্রান্ত 1,82,143, মৃত্যু হয়েছে প্রায় 5,000 মানুষের। ফলে বোঝাই যাচ্ছে লকডাউন সত্ত্বেও দিন যত এগোচ্ছে ততই বেড়েছে মারণ ভাইরাসের সংক্রমণ। আর এই অবস্থায় যদি সবকিছু স্বাভাবিক হতে শুরু করে তাহলে পরিস্থিতি কোথায় যাবে তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই। যে ধীরে ধীরে করে আমাদের কাজ করতে হবে, অফিসে যেতে হবে, আমাদের খানিকটা যাতায়াত করতে হবে, কিন্তু প্রতিটা পদক্ষেপের মধ্যে কিছুটা বাড়তি অসুবিধে হলেও আমরা যদি আমাদের পার্সোনাল হ্যাবিট এবং পার্সোনাল হাইজিনগুলো যদি মনে করি যে লকডাউন থেকে আমরা আনলকডাউনে যাচ্ছি বলে আমরা কেয়ারফুল থেকে কেয়ারলেস হয়ে যাব, তাহলে কিন্তু আমরা এই যে একটা মোটামুটি যা পরিস্থিতি আমাদের আছে এটা কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। আর যে দুর্যোগটা হবে সবাই সামনে, সেই দুর্যোগ হলো যে হঠাৎ করে কলকাতা শহরে হোক, মফস্বল শহরে হোক, ডিস্ট্রিক্টে হোক, যদি একসঙ্গে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন, ইনফেকশন ছড়াবে, আর তাদেরও চিকিৎসা করার যা ব্যবস্থা, যে পরিকাঠামোটা প্রয়োজন, সেটা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। সকলেরই মত, সাধারণ মানুষ সচেতন হলে তবেই এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। ঝিলম করঞ্জাই, অরিজিৎ ভট্টাচার্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। জট কাটল না পুরোপুরি, কাল রাস্তায় নামছে না অধিকাংশ বেসরকারি বাস। ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় অধিকাংশ মালিক, মাত্র একাংশই বাস নামানোর পক্ষে। সবার শুনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় বাস চালানো সম্ভব নয়, দীর্ঘ আলোচনার পর জানিয়ে দিল অধিকাংশ বেসরকারি বাস মালিক সংগঠন। যদিও কিছু বেসরকারি বাস সংগঠন জানিয়েছে লোকসান হলেও আগের ভাড়াতেই রাস্তায় বাস নামাবেন তারা। ফলে এই পরিস্থিতিতে রাস্তায় কবে থেকে পর্যাপ্ত বেসরকারি বাসে দেখা মিলবে সেই প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল। এর আগে রাজ্য সরকার জানিয়েছিল কন্টেনমেন্ট জোনের বাইরে সর্বোচ্চ 20 জন যাত্রী নিয়ে বাস চালানো যাবে, কিন্তু ভাড়া বৃদ্ধি নিয়ে দেখা দেওয়া জটিলতার জেরে রাস্তায় নামেনি বেসরকারি বাস। গত শুক্রবার মুখ্যমন্ত্রী জানান 20 জন নয়, সমস্ত আসনে যাত্রী নিয়ে চলবে বাস, তবে বাসে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। সিট আছে, সিটে বসুক, তাতে হয়তো সংখ্যাটা একটু বাড়বে, এটাই একটু করে বাড়ুক। দাঁড়িয়ে এখনই আমরা কাউকে অ্যালাউ করছি না, দয়া করে দাঁড়িয়ে নেবেন না। এরপরে বৈঠকে বসে বেসরকারি বাস অ্যাসোসিয়েশনগুলি। রবিবার দুটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে আগের ভাড়ায় বাস চালাতে পারবে না তারা। সংগঠনের আধিকারিকদের দাবি সরকার নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা করুক। বাস চালানোর আয় এবং ব্যয়ের যে সমতাটা আসবে, তাহলে তার ততটা পর্যন্ত গাড়ি চালানোর কোনো রকম সম্ভাবনা নেই। এই যাত্রী নিয়ে গাড়ি চালাতে গেলে আমাদের কতটুকু ভাড়া হওয়া উচিত, তাহলে আমরা কি গাড়ি পরিষেবা দিতে পারবো কি পারবো না, কমিটি রিপোর্ট দিক। রাজ্য সরকারের ব্যর্থতা হবে এখানটায়, কোনো ব্যক্তির ব্যর্থতা না, কোনো পলিসির ব্যর্থতা। গাড়ি চালিয়ে আয় ব্যয়ের সামঞ্জস্যটা আমাদের দেখিয়ে দিক, এবং ভাড়ার কোনো বিকল্প নেই। স্ট্যান্ডিং না হলে পরে 7 টাকা 8 টাকা যখন ভাড়া নির্ধারিত হয় তখন স্ট্যান্ডিং দেখেই হয়, সিটিংয়ের ওপরে হয় না। গভর্নমেন্ট বাস E1 যাদবপুর থেকে চলে, নন এসি গাড়ি, তার ভাড়া কিন্তু 20 টাকা। তা আমি 7 টাকা 8 টাকাতে কি করে গাড়ি চালিয়ে প্রফিটেবল হবে? এরই মধ্যে একটি সংগঠন জানিয়েছে লোকসান হলেও অল্প সংখ্যক রুটে বাস চালাবে তারা। আগামীকাল থেকে হাওড়া, কলকাতা সহ রাজ্যের আরও বেশি করে জেলাগুলিতে কিছু কিছু রুটে কয়েকটি করে বাস পরিষেবা শুরু করব পরীক্ষামূলকভাবে, এবং যাত্রী সংখ্যার নিরিখে পর্যায়ক্রমিকভাবে তার বাসের সংখ্যাটাও বৃদ্ধি পাবে।
এই মুহূর্তে কলকাতায় বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া 7 টাকা, মিনি বাসের 8 টাকা। বেসরকারি বাস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে পরিবহন দপ্তরে ডেপুটেশন দেবেন তারা। সেই কপি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরেও। এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। প্রাইভেট বাস মালিকরা বেঁকে বসে আছে, বাস চালাবে না, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন প্রাইভেট বাস না চলেও সরকারি বাস চলবে। এই কদিন কটা সরকারি বাস আপনারা রাস্তায় চোখে দেখেছেন? তার মানে সরকারি বাসও নেই, এবং কাল থেকে প্রাইভেট বাসও থাকবে না, গুটি কয়েক সরকারি বাস থাকবে। তো এই লোকেরা আসবে কি করে? বাস তো সরকারি বাস চালানো হচ্ছে, এখানে বেসরকারি বাস এখনো মালিকরা চালাতে রাজি হচ্ছেন না। সরকার তাদের বোঝাবার চেষ্টা করছেন, নইলে এরপরে কড়া ব্যবস্থা নিয়ে বেসরকারি বাসও চালাতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে ভাড়া পুনর্বিন্যাসের দাবি ছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে চিঠি দিয়েছিল বাস মালিক সংগঠনগুলো বেশ কয়েকটি দাবি জানিয়ে। তাদের অভিযোগ সেই চিঠিরও জবাব আসেনি। তার ফলে আগামীকাল থেকে কলকাতা, হাওড়া ও শহরতলিতে অধিকাংশ বাস ও মিনিবাসই পথে নামবে না। একটি সংগঠন বাস চালাতে রাজি হলেও সেই সংখ্যা নেহাতি কম বলেই মনে করছেন বাস মালিক সংগঠনগুলো। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে অরিচিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। উম্পুনে তছনছ সুন্দরবন, ক্ষতিগ্রস্ত 1/3 ম্যানগ্রোভ অরণ্য। এদিকে সামনেই পূর্ণিমা, ভরা কোটালের আগে ভাঙা বাঁধ মেরামত না করতে পারলে কি হবে, আতঙ্কে চোখের পাতা এক করতে পারছেন না সুন্দরবনের বাসিন্দারা। ম্যানগ্রোভ বছরের পর বছর ধরে ভাঙনের হাত থেকে ওদের রক্ষা করে আসছে। দৈত্যাকার সামুদ্রিক ঝড় যতবার ধেয়ে এসেছে ততবারই তার সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে ম্যানগ্রোভ। ঢালুই রক্ষা করেছে সুন্দরবনের জনপদকে। এবারও চেষ্টার কোনো কসুর করেনি, কিন্তু উম্পুনকে রুখতে গিয়ে শহীদ হতে হয়েছে হাজার হাজার সুন্দরী, গরান, গেওয়া, হিতালকে। তছনছ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, ভেঙে খান খান একের পর এক বাঁধ, নোনা জলের নিচে বিঘার পর বিঘা জমি, মাঠেই পড়ছে ফসল। এদিকে সামনে পূর্ণিমা, ভরা কোটাল, তার আগে উম্পুনে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করতে না পারলে কি হবে, এই ভেবেই এখন ঘুম উড়েছে সুন্দরবন এলাকার বাসিন্দাদের। বহু ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের হাঁড়ি কোনো কিছুই নেই, শুধু পরনের কাপড় ছাড়া। বাঁধ শুরু হয়েছে, তবে বাঁধটা যে এই গনমুখের মধ্যে এই পূর্ণিমার আগে যদি না শেষ করা হয় তো সমস্ত এলাকার যে কটা গ্রামসভা ভালো আছে 3-4টে, এগুলোও থাকবে না। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় গ্রামবাসীরাই হাত লাগিয়েছেন বাঁধ মেরামতির কাজে। এখানে যে বড় বাঁধটা ভেঙেছে সেই বাঁধ সারাইয়ের কাজ ইতিমধ্যে করা হচ্ছে, কিন্তু এখান থেকেই বাঁধ ভেঙে জল ঢুকে গ্রাম পুরোপুরি জলমগ্ন হয়ে গিয়েছে। নষ্ট হয়েছে ক্ষেত, নষ্ট হয়েছে এখানে একাধিক জায়গা, এমনকি ইটভাটা পর্যন্ত বন্ধ। চাষের জমি এখানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। কি চাষ হতো এখানে? এখানে মাছ চাষ, বিশেষত তো মাছ চাষ, আরো যে সমস্ত সবজি চাষ, এই সমস্ত প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি। আর এই যে বাঁধ ভাঙা, তাতে মানে সরকারের কোনো লক্ষ্য নেই, এই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এটা যদি প্রথম থেকে লক্ষ্য করা যেত মনে এতটা ক্ষতি হতো না। ঝড়ে ধূলিসাৎ একের পর এক বাড়ি, ভেঙে পড়েছে হাজার হাজার গাছ। প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা জানিয়েছেন সুন্দরবনে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা সময় সাপেক্ষ। তবে প্রাথমিক হিসেব অনুযায়ী উম্পুনের তাণ্ডবে 3/1 ম্যানগ্রোভ অরণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন রাস্তা দিয়ে এই অঞ্চলে আসছিলাম, রাস্তায় বিভিন্ন জায়গাতে গাছ পড়ে রয়েছে, গাছ কাটার কাজ চলছে। শুধুমাত্র সুন্দরবনের মৌসুমী দ্বীপ নয়, গোসাবাতেও একই ধরনের ছবি, গোসাবার বেশ কিছু জায়গাতে, এবং কুলতলিরও বেশ কিছু জায়গাতে একই ধরনের ছবি। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেই এখন জীবনযাপন চলছে সুন্দরবন অঞ্চলের এই গ্রামের বাসিন্দাদের। এদিকে এরই মাঝে মৌসুমী দ্বীপ সহ সুন্দরবন এলাকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ভেঙে না পড়লেও এমন অনেক গাছ রয়েছে যার পাতার রং বিবর্ণ হয়ে গিয়েছে। কিন্তু কেন? অ্যাকচুয়ালি সুন্দরবন ম্যানগ্রোভ যে আমাদের অ্যাম্ফন সাইক্লোন আসলো, এর আগে আইলাওটাও এসেছিল, এটাকে টলারেট করার ক্ষমতা রাখে। ক্ষণিক একটু ক্ষতি হয়, তাৎ করে খুব বেশি নোনা জলটা চলে আসে, যেরকম আপনি বলছেন পাতার রংটা চেঞ্জ হয়ে যায় কি এরকম আরও যে আছে সিমটমসটা দেখা যেতে পারে। ক্ষতি শুধু একই জায়গায় হবে কি যেখানে ইরোজন আমরা যদি অ্যাসেসমেন্ট করে দেখি সি লেভেল, সি কোস্টাল এরিয়াগুলোতে কি অন্য জায়গায় ইরোজন যেখানে হবে ওখানে ম্যানগ্রোভের লসটা অবশ্যই হবে।
সরকারের তরফে জানানো হয়েছে উম্পুন বিধ্বস্ত জেলাগুলিতে দ্রুত সবুজায়নের জন্য 20-25 জনের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। কিন্তু ভাঙা বাঁধগুলোর কি হবে? প্রধান মুখ্য বনপাল জানিয়েছেন নদী বাঁধগুলিকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু পূর্ণিমার কোটালের আগে তা মেরামত না করতে পারলে কি যে হবে? একরাশ উদ্বেগ উৎকণ্ঠায় সুন্দরবনের এই দুর্গত মানুষগুলো। আবির দত্ত ও সমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ। কাল ভারতের মূল ভূখণ্ডে ঢুকবে বর্ষা। রাজ্যে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোমবারই কেরলে ঢুকবে বর্ষা। তার আগে রাজ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও 2 বর্ধমানে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণা বাতাসে ভর করে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এই দুয়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যে। পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি হবে। বৃষ্টি হবে রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতেও। সোমবার থেকে উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সেগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম ও উত্তর পূর্বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।